প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম এম এ হোসেন। ওনার বাড়ি রংপুর জেলাতে। উনি সাংবাদিকতা রংপুরেও করেছেন, এখনও টুকিটাকি করেন, তবে উনি বর্তমানে রয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। উনি সমন্বিত একটি কৃষি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কিন্তু এর আগেও দুর্দান্ত একটি ঘটনা পাঠিয়েছিলেন। এই ঘটনাটি যখন আমি শুনছিলাম, উনি রেকর্ড করে পাঠিয়েছেন, এমন একটা জায়গায় এসে ঘটনাটি শেষ হয়, আমি তো অবাক হয়ে গেলাম। কি ব্যাপার, ঘটনাটি এখানে শেষ হলো কেন? এই ঘটনা যদি আমি এখন বলি, তাহলে লিসনাররাও তো ঘটনার পরে কি হলো জানতে চাইবে। যেহেতু আমার নিজের মনের মধ্যেই এর পরে কি হলো এটা জানার আগ্রহ ছিল, তখন আমি ওনাকে জানালাম যে আপনার ঘটনাটি এই জায়গাতে সে কেন শেষ হলো। তখন উনি বললেন যে এর পরের অংশটি উনি আসলে সংগ্রহ করতে পারেননি, উনি জানেন না। আমি তাকে বললাম যে আপনি কষ্ট করে শেষ অংশটি আমাদেরকে জানান। তো উনি রিসেন্টলি আমাদেরকে সেই অংশটি পাঠিয়েছেন, আমরা দ্রুত সেই ঘটনাটি প্রচার করব। তবে আজকের ঘটনাটি আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। আজকের যে ঘটনাটি, এই ঘটনাটি উনি পেয়েছেন রুবেল নামে একজনের কাছ থেকে। আর এই যে রুবেল, যিনি ভদ্রলোক, উনি বর্তমানে এই কাপাসিয়ার বারিসাবো ইউনিয়নে বসবাস করছেন। এই রুবেল সাহেব মূলত বিদেশে লোক পাঠান। অত্র এলাকার অনেক মানুষ ওনার হাত ধরে বিদেশে গিয়েছে। তবে ওনার জীবনের বড় একটি অংশ কেটেছে নোয়াখালীর সুবর্ণচর এলাকায়। উনি সেখানেই বিয়ে করেছেন। ঘটনাটি মূলত শুরু হয়েছে 2010 সাল থেকে। আর যার সাথে শুরু হয়েছে তিনি হচ্ছেন এই রুবেল ভাইয়ের স্ত্রীর আপন চাচাতো বোন। সঙ্গত কারণে তার নাম আমরা বলছি না। তো চাচাতো বোন দেখতে শুনতে মাশাল্লাহ বেশ ভালো। বয়স তখন কত হবে, মোটামুটি 8-10 হবে, এরকম আর কি। হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। এই চাচাতো বোনের সাথে যারা ঘুমাতো, তার মা, তারপর অন্য বোন, ভাই, ছোট ভাই যারা, বা তার ফুফু খালা যেই ঘুমাক না কেন পাশে, ঘুম থেকে উঠে তারা চেঁচামেচি শুরু করত। কারণ হচ্ছে তারা চোখ খুলে দেখত তারা ঘরের ভিতরে নাই, বিছানায় তো নাই, ঘরেই নাই। তারা কোথায়? চতুর্দিকে জঙ্গল, গাছপালা, এমন একটা জায়গায় তারা শুয়ে আছে। এই তো চেঁচামেচি শুরু করেছে যে আমি কোথায় রে, এই কোথায় আসলাম রে। এই চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন চলে আসছে। এরকম জঙ্গলের ভেতর থেকে, পুকুর পাড় থেকে, গাছের নিচ থেকে নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই কিন্তু একই সমস্যায় পড়েছে যখন তারা এই চাচাতো বোনের পাশে ঘুমিয়েছে। এই যে সমস্যাটা শুরু হলো, এই সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছিল যে ওই চাচাতো বোনের পাশে কেউ ঘুমাতে চাইতো না। এখন সে ছোট মানুষ, একা একাও তো রুমের মধ্যে ঘুমাতে পারে না, তার পাশে কেউ ঘুমালে তার এই সমস্যা হয়। এখন কি করা যায়? কবিরাজ ডেকে নিয়ে আসা হয়েছে। কবিরাজ ঝাড়ফুঁক করছেন, চিন্তা করেছেন জিনের সমস্যা তো করেছেন নিশ্চয়ই, এগুলো জিন হাজির করার চেষ্টা করেছেন, একদম টোটালি ব্যর্থ হয়েছে। কোনোভাবেই জিনকে হাজির তো করা যায় নাই। এমন একটা আলামত তারা বুঝতে পেরেছেন যে এর উপর জিনের কোনো প্রভাবই নেই। তারা এভাবে ব্যর্থ হয়ে চলে গেছে। তো এভাবেই দিন কাটছে। এর মধ্যে এই চাচাতো বোনের আচার আচরণেও কিছু পরিবর্তন দেখা যায়। তবে সেই পরিবর্তনটা যে বড় ধরনের পরিবর্তন, তার মন মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছে, বিষয়টা এরকম না। চাচাতো বোন একা একা কারোর সাথে কথা বলতো। যদি তাকে জিজ্ঞেস করা হতো কার সাথে কথা বলো, এ বিষয়ে সেই কোনো উত্তর দিত না। তাছাড়া অন্যদের সাথে তার আচার আচরণ, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঘুম, এভরিথিং সবকিছু স্বাভাবিক ছিল। তো এভাবেই চলছিল। এই যে রুবেল ভাই, উনি যখন ওই পরিবারে বিয়ে করেছেন এবং যখন তার স্ত্রীর কাছ থেকে জানলেন যে তার স্ত্রীর চাচাতো বোনের সাথে এই সমস্যা হচ্ছে, তখন রুবেল ভাই এটা শুনে খুব অবাক হয়েছিলেন যে এটা কিভাবে সম্ভব। পাশে কেউ ঘুমালে সে ঘুমের ভেতরে হয়তোবা হাঁটতে হাঁটতেই চলে যায় নাকি, কিন্তু না, দরজা বন্ধ থাকে, সেই লোক থাকে না ঘরে। এই যে একটা সমস্যা, এখন হয় কি, এইভাবেই তো চলছে। এভাবে চলছে, মেয়েটাও আস্তে আস্তে বড় হচ্ছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, এভাবেই কিন্তু সে লেখাপড়া করছে। সবকিছু ঠিকঠাক মতো চলছে। আসলেই কি সবকিছু ঠিকঠাক মতো চলছে? না। এই মেয়েকে যেই বিরক্ত করতো, হয় না যে রাস্তা দিয়ে হেঁটে আসছে, এলাকার কেউ বিরক্ত করেছে, কেউ ইফটিজিং করেছে, অথবা কেউ এমনিই দেখেছে, ভালো লেগেছে, পাশের কাউকে জিজ্ঞেস করেছে যে এই মেয়েটার বাড়ি কোথায়, এটা সেটা। এই কাজ যেই করেছে সেই বিপদে পড়েছে। বিশেষ করে যারা ইফটিজার, যেই এই কাজ করেছে, ওই মেয়েকে বিরক্ত করেছে, দূর থেকে কোনো ব্যাড সাউন্ড করেছে, ওই ছেলে একটা বিপদে পড়েছে সাথে সাথে, বা বাড়িতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ বা অন্য কোনো সমস্যা হয়েছে। তো এরকম যখন চলছিল, মানুষ তো প্রথমে 1-2 এরকম সমস্যা হলেও প্রথম দিকে বুঝতে পারে নাই। পরে বুঝতে পেরেছে যে এই মেয়েকে ডিস্টার্ব করার কারণেই এরা এই সমস্যায় পড়েছে। আস্তে আস্তে তো মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল এবং একটা পর্যায়ে গ্রামের সবাই জানে, শুধু ওই গ্রামের না, আশেপাশের গ্রামের লোকজনও জানে যে এই মেয়েটার জিন ঘটিত সমস্যা রয়েছে। কিন্তু এই জিনকে কখনো হাজিরও করা যায় না, তার কাছ থেকে কোনো তথ্যও পাওয়া যায় না। তো এভাবেই কিন্তু চলছিল। আর বিয়ের সম্বন্ধ যখন আসে, যখন পাত্রপক্ষ দেখতে আসে, ঠিকঠাক মতো দেখে চলে যায়। যাওয়ার পর এরা আর কোনো উত্তর দেয় না, ফোন রিসিভ করে না।
তাহলে তো বোঝাই যাচ্ছে মেয়ে পছন্দ হয় নাই, এরকমটাই তো বোঝা যায়। আর যদি তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়, তারা এক বাক্যে না করে দেয় যে এই মেয়েকে আমাদের ছেলের সাথে বিয়ে দেব না। এখন মেয়েটা তো বড় হচ্ছে, বিয়ে শাদী তো দিতে হবে। চতুর্দিকে এই ধরনের কথা যখন ছড়িয়ে গেছে, এটার একটা সমাধান তো দরকার। আর কতদিন এভাবে চলবে? এই যে রুবেল ভাই, উনি তো আসলে ওনার ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন, যেহেতু উনি বিদেশে লোক পাঠান। ওনার সাথে এক কবিরাজের খুব ভালো সম্পর্ক হয়েছিল, উনিও কবিরাজের সাথে বিষয়টা আলোচনা করেছিলেন। তো কবিরাজ যখন বিষয়টা জানতে পারলেন, তখন বললেন ঠিক আছে, আমি এই সমস্যার সমাধান করব। এখন কবিরাজের যেখানে বাড়ি, ওই বাড়িতে রুবেল ভাই গেছেন একদিন দিনের বেলাতেই। যাওয়ার পর কবিরাজকে সাথে নিয়ে আসছেন, কবিরাজের সাথে এক সাগরেদও আছে। এই রুবেল ভাই, কবিরাজ আর কবিরাজের সাগরেদ, কবিরাজের নামটি আসলে রুবেল ভাই বলতে পারেন নাই। এই তিনজন মিলে একটা ভ্যান ঠিক করেছে। তো ভ্যান ঠিক করার পর ওই ভ্যানে তারা আসা শুরু করেছে। রাস্তা ভালো, রাস্তা পাকা রাস্তা। ভ্যান আস্তে আস্তে এগিয়ে আসছে। একটা জায়গায় ভ্যান চলে আসে, আশেপাশে ঘরবাড়ি নাই। আরও সামনে গিয়ে ঘরবাড়ি, সামনে বাজারও রয়েছে। তো ওইখান দিয়ে ভ্যান যাচ্ছে, এক পাশে রুবেল ভাই বসে আছে, আরেক পাশে কবিরাজ বসে আছে, আর ভ্যানের পেছন দিকটাতে সেই সাগরেদ বসে আছে। তো ওনারা এভাবে আসছে, হঠাৎ করে হয় কি, ভ্যানটা শূন্যে উঠতে থাকে। ভ্যানে যারা বসে আছে তারা দেখছে যে ভ্যানটা শূন্যে উঠে গেল। আর ভ্যান যিনি চালক, উনি কিন্তু প্যাডেল মারছেন, পেছনে দুই চাকাও ঘুরছে। অনেক সময় হয় না যে আমরা একটা খেলনা এক জায়গা থেকে উঠিয়ে আরেক জায়গায় রাখি, মনে হচ্ছে এই ভ্যানটাকে কেউ রাস্তা থেকে উঠিয়ে রাস্তার পাশে যে ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতে ওই সময় পানি জমেছিল, ঠিক ওই একটা ধান ক্ষেতের মাঝখানে গিয়ে ভ্যানটা রেখেছে। যখনই এরকমটা হয়েছে, সাথে সাথে ওই ভ্যানওয়ালা, উনি তো অরে আল্লাহ রে, কি বিপদে পড়লাম রে, এই বলে ওইখান থেকে কোনো মতে দৌড় দিয়ে ওই পানির ভিতরে দৌড়ে দৌড়ে দিয়ে রাস্তার উপরে উঠছে আর আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ রে কি বিপদে পড়লাম। আর ওই দিকে কি হয়েছে, ওই যে কবিরাজ, ওই কবিরাজকে মনে হচ্ছে কোনো এক অদৃশ্য সত্তা ঘাড় ধরে ওই যতটুকু পানি আছে ধান ক্ষেতের ভিতরে ওই পানির মধ্যে চুবাচ্ছে, সমানে সমানে চুবাচ্ছে। এদিকে রুবেল ভাই তো ভয়ে দৌড়ে উনি কোনো মতে রাস্তায় এসে উঠছেন, সারা শরীরে কাদা মেখে গেছে, পানিতে একদম যুবথুবো অবস্থা। ওই সাগরেদও ভয়ে রাস্তায় উঠে গেছে আর কবিরাজকে পানির মধ্যে চুবাচ্ছে। তো একটা পর্যায়ে এসে কবিরাজকে ছেড়ে দেয়। কবিরাজও দৌড়ে রাস্তায় আসে। এরপরে ভ্যানওয়ালা বলেন যে আপনারা বলেন তো, আপনারা কোথায় যাচ্ছেন, কোন বাড়িতে যাচ্ছেন, কি কাজে যাচ্ছেন বলেন তো। তখন ওই রুবেল ভাই বলে যে আমরা তো যাচ্ছি অমুক বাড়িতে যাচ্ছি, ওটা তো আমার চাচা শ্বশুরের বাড়ি। তখন ওই ভ্যানওয়ালা বলতেছে যে হায় হায় সর্বনাশ, আগে থেকে বলেন নাই কেন, ওই বাড়িতে তো জিনে ধরা মেয়ে আছে, এই জন্যই তো বলি যে কেন বিপদে পড়লাম। না রে বাপু, আমি ওখানে যাইতে পারবো না, আপনারা হেঁটে যান আর আমার ভ্যান তোলার ব্যবস্থা করেন। এখন কি আর করা, আরও কয়েকজন লোকজনকে ডাকা হয়, ওইখান থেকে ভ্যানটা উদ্ধার করা হয়। দিনের বেলা কিন্তু এই ঘটনা। এদিকে ভ্যানওয়ালা তো কিছুতেই যাবেন না। ওই মাঝ রাস্তায় তাদেরকে ওইখানে রেখে দিয়ে ভ্যানওয়ালা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে উল্টো দিকে ভ্যান চালানো শুরু করেন। এখন ওনারা এরকম একটা বিপর্যস্ত অবস্থায় রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন। এই সময় ওনারা কি করেন, হাঁটা শুরু করেন। হাঁটতে একটা বাজারের কাছে আসেন, সেখান থেকে আর একটা গাড়িতে করে ওনারা এই রুবেল ভাইয়ের চাচা শ্বশুরের বাড়িতে চলে আসেন। ওখানে আসার পর ওই মেয়েটাকে কবিরাজ দেখেন। দেখার পর উনি মোটামুটি চেষ্টা করেছেন, ওনার জানা যতটুকু আছে, তো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন অন্যান্য ৮-১০টা কবিরাজের মতোই। তবে উনি বুঝতে পারেন এখানে বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। মেয়েটার আচার আচরণ চালচলন দেখে কোনো অস্বাভাবিকতা কিন্তু কবিরাজ দেখতে পাচ্ছেন না। এটাতেও কবিরাজ বেশ অবাক হয়েছেন। কবিরাজ কিছু রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন, তেল পড়া দিয়েছেন, বলেছেন যে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই বলে কবিরাজের কিছু হাদিয়া আছে, সেই হাদিয়া নিয়ে কবিরাজ ওখান থেকে বের হয়ে যান। তো রুবেন খাই তো ওনার জানাশোনা যতটুকু ছিল তার মধ্যে এই কাজটি করলেন, আর যে বিপদে পড়েছিলেন সেটাও তো ওই পরিবারের সবাইকে জানিয়েছেন। এখন রুবেল ভাই যেহেতু এই বিষয়টা নিজের চোখেই অবলোকন করেছেন যে কি একটা ঘটনা ঘটে গেছে দিন দুপুরে, তো পরিবারের সদস্যরা এবং রুবেল ভাই ওনারা সবাই মিলে পরামর্শ করে ঠিক করলেন সাধারণ কোনো কবিরাজেই এটা সমাধান হবে না, ভালো কোনো আল্লাহওয়ালা পরহেজগার হুজুরের কাছে যেতে হবে। তো ওনাদের পরিবারের মধ্যেই ভালো একজন হুজুর ছিলেন, তো দীর্ঘদিন তার সাথে যোগাযোগ ছিল না। তো একটা পর্যায়ে তার সাথে যোগাযোগ করতে তারা সক্ষম হন, সেই হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর আসার পর দীর্ঘ সময় ধরে রুকিয়া করার পর এই প্রথমবারের মতো ওই মেয়ের উপরে জিন হাজির করতে সমর্থ হন তিনি। জিনটা হাজির হয়ে খুব সুন্দর করে সালাম দেয়। সালাম দেওয়ার পর সেই জিন হেসে হেসেই বলতেছে, হুজুর কেমন আছেন? তো হুজুর বলছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন হুজুর বলছেন যে আমি তো তোমার বিষয়ে খোঁজ খবর নিয়েছি, আমি জানি তুমি খুব শক্তিশালী জিন, আর আমি এটাও শুনেছি যে তুমি এই মেয়েটাকে পছন্দ করো, তোমার পরিবারের অমতেই তুমি এই মেয়েটাকে পছন্দ করো। তুমি যেই মেয়েটাকে পছন্দ করো, তোমার গোত্রের যারা আছে তারাও কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না, তোমার মা বাবাও বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না। তারপরও তুমি জোর করে তোমার মা বাবাকে রাজি করিয়েছ।
এখন তুমি যে এই মেয়েটার সাথে এমনটা করছো, এটা তো সম্ভব নয়। তুমি একটা জাতি, আমরা আরেকটা জাতি। ওর তো স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তোমরা দীর্ঘ হায়াত পাও, কিন্তু এই মেয়েটার যৌবন কতদিন থাকবে? তো একটা সময় বার্ধক্যে উপনীত হবে, তখন তোমার বয়স কত হবে? তুমি তার আরও দীর্ঘ জীবন, দীর্ঘ হায়াত লাভ করবে। এই মেয়েটার জীবনকে তুমি নষ্ট করছো না? এই মেয়েটার কি তুমি ক্ষতি করছো না? এর উত্তরে ওই জিনটি বলে যে, জি হুজুর, আপনি যেগুলো বলেছেন নিঃসন্দেহে সেগুলো যুক্তিসঙ্গত কথা। আপনি যখন আপনার অনুগত জিনদেরকে দিয়ে আমার সম্পর্কে খোঁজখবর নিয়েছেন, যাদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন, আমি তাদেরকেও চিনি, আপনাকেও আমি চিনি। আপনি আল্লাহওয়ালা লোক, বুজুর্গ লোক, আপনাকে আমি সম্মান করি। তবে একটা কথা জেনে রাখুন, এই মেয়েটার আমি কোনো ক্ষতি করি নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব না। একে আমি পছন্দ করি, ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আর ওকে যারাই ক্ষতি করতে আসবে, যারাই ওকে বিরক্ত করতে আসবে, যারাই ওকে বিরক্ত করবে, আমি তাদেরকে নিঃসন্দেহে ক্ষতি করব, এতে কোনো সন্দেহ নাই। আর আমি ওকে বিয়ে করব, আপনি আমার ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াবেন না। যেই বাধা হয়ে দাঁড়াবে, আমি তার ক্ষতি করব। ওকে ওর মতো থাকতে দেন। যদি আমি কখনো ওর ক্ষতি করি, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন, আমি সে শাস্তিটা মাথা পেতে নেব। কিন্তু ওর যদি কোনো ক্ষতি না দেখেন, অনুগ্রহ করে আপনি এর ভেতরে আর আসবেন না। আমি কথা দিচ্ছি, ওর কোনো ক্ষতি হবে না। ওর জীবনযাপন স্বাভাবিক থাকবে। শুধু একটা জিনিসই থাকবে না, সেটা হচ্ছে ও কাউকে বিয়ে করতে পারবে না। ওর বিয়ে হবে না। ওর বিয়ে আমার সাথেই হবে। আমি ওকে বিয়ে করব। এটা আমার পরিবারকেও আমি বলেছি, আমার পরিবারও রাজি হয়েছে। এ কথা শোনার পর ওই হুজুর, উনি একটু রেগেই যান। বলে যে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি স্বাভাবিক বুদ্ধি লোপ পেয়েছে? তুমি তো মুসলিম জিন, তোমার তো এরকম করা উচিত হচ্ছে না। তখন ওই জিনটা বলছে যে, দেখুন হুজুর, আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, আমি কোনো যুক্তি মানব না। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই বলে সাথে সাথে ওই জিনটা ওখান থেকে বিদায় নেয়। তো হুজুর যখন তার অনুগত জিনদেরকে আবার ডাকেন, সেই অনুগত জিনরা এসে হুজুরকে বলেন যে, হুজুর, আসলে একে বোঝানো যাবে না। এ খুব শক্তিশালী জিন, তবে ভালো জিন। ও কাউকে কোনো ক্ষতি করেছে এমন নজির পাওয়া যায় নাই। আর জিনদের মধ্যে ও কেবল যৌবনে পদার্পণ করেছে, মানে তরুণ বয়স থেকে কেবল যৌবনে পদার্পণ করেছে। আর এই মেয়েটার, ও আগে তো ক্ষতি করে নাই, ভবিষ্যতেও করবে না, এই সম্পর্কেও আমরা খোঁজখবর নিয়েছি। তবে একে যদি ছাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে আরও বড় ধরনের বিপদ নেমে আসতে পারে। কারণ ও যখন উপস্থিত থাকে না, কোনো কারণে বাইরে থাকে, তখন ওর বন্ধুরা এই মেয়েটাকে পাহারা দেয়, যাতে করে অন্য কেউ এসে বিরক্ত করতে না পারে। ও যে সবসময় আশেপাশে ছায়ার মতো থাকবে, এটাও তো সম্ভব না। ও বিভিন্ন কাজে অন্য জায়গায় সরে যায়, তখন অন্যরা এসে পাহারা দেয়। সুতরাং বুঝতে পারছেন যে ওকে যদি বন্দী করা হয়, আরও কত শত শত জিন এসে আক্রমণ করে বসবে এই পরিবারের উপর, আপনার উপর, আমাদের উপরে। বিষয়টা কিন্তু ভালো হবে না। এটাই ভালো হয় যে এই মেয়েটাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিন, মেয়েটা এভাবেই থাক। তো হুজুর যখন তার জিনের কাছ থেকে এই ধরনের পরামর্শগুলো শোনেন, এরপর হুজুর ওই পরিবারকে পরামর্শ দেন যে আপনারা অনুগ্রহ করে এই মেয়েটার উপর আর কোনো ধরনের রুকিয়া করাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে, মেয়েটা উন্মাদ হয়ে যেতে পারে। আর কোনো হুজুরকে যদি দেখাতে চান, সেই হিসাবটা আলাদা। তবে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে এই মেয়েটাকে আর নেবেন না, তাতে আরও বড় ধরনের বিপদ হতে পারে। তো এই পরামর্শ দিয়ে হুজুর ওখান থেকে চলে যান। যদিও বা এর মাঝখানে বেশ কিছু বিষয় হয়েছিল, যেমন হুজুর শুরুর দিকে যখন এই তথ্যটা পেয়েছিলেন, উনি ওনার জিনদেরকে দিয়ে খোঁজখবর নিয়েছিলেন। তারপরে প্রাথমিকভাবে একটু পানি পড়া দিয়েছিলেন। 2 দিন ভালো ছিল, এরপরে আবার সমস্যা শুরু হয়ে যায়। কার সাথে যেন রাতের বেলা কথা বলে, বিড়বিড় করে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নাকি এখনও চলমান রয়েছে। এই যে এই রুবেল ভাইয়ের যেই স্ত্রীর চাচাতো বোন সম্পর্কে তার শালিকা হন আর কি, তো এই মেয়েটা এখনও এরকমই আছে। তার বিয়ে হয়নি, এখন তার বিয়ের চেষ্টাও আসলে পরিবার থেকে করে না। মেয়েটা কিন্তু একদম স্বাভাবিক, তার আচার আচরণ, কথাবার্তা একদম স্বাভাবিক। শুধু অস্বাভাবিকতা একটাই, রাতের বেলা কার সাথে বিড়বিড় করে কথা বলে, আর তার পাশে কেউ ঘুমাইতে পারে না। এই একটাই অস্বাভাবিকতা। বিষয়টা এখনও চলছে। আসলে ওই মেয়েটাও ওই জিনের সাথে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিষয়টা এরকম না যে ওই মেয়েটা চাচ্ছে না, মেয়েটাও বিরক্ত, মেয়েটাও খুব কষ্ট পাচ্ছে, বিষয়টা এরকম না। তো এভাবে পারস্পরিক একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে এদের দুজনকে আসলে কোনোভাবেই আলাদা করা সম্ভব হচ্ছে না। যেটা এখনও এরকমই রয়েছে, যেটা চলমান রয়েছে ঘটনাটা। তো এটাই ছিল মূলত ঘটনা, প্রিয় লিসেনার্স। আসলে এই ধরনের ঘটনার ক্ষেত্রগুলোতে আমরা দেখি যে
কোনো একটা পক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ আসলে জিনেরা তারা তো ভিন্ন ধাঁচের প্রাণী, আল্লাহ তাদেরকে ভিন্নভাবে তৈরি করেছেন। তাদের সংস্পর্শে আসলে মানুষের স্বাভাবিক কিছু পরিবর্তন তো হয়ই। এই মেয়েটার ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি পরিবর্তন, যেমন সে বিড়বিড় করে কথা বলে। কার সাথে কথা বলে? ওই জিনের সাথেই কথা বলে। এছাড়া কিন্তু তার ভিতরে অন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। ৮-১০টা স্বাভাবিক মেয়ের মতোই সে এখনও এভাবেই আছে। সমস্যা একটাই, তার ঘর সংসার হচ্ছে না। কারণ ওই জিন প্রতিজ্ঞা করেছে যে এই মেয়েটাকে সে বিয়ে করবে। এখন কিভাবে করবে, তার দেশে কি নিয়ে যাবে না কি হবে, এটা জানা যাচ্ছে না। তবে এটা এখনও এভাবেই রয়েছে, ঝুলন্ত অবস্থাতেই রয়েছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি এম.এ. হোসেন ভাইকে। ওনার আরও ঘটনা আপনারা পরবর্তীতে ইনশাল্লাহ শুনতে পাবেন, আমরা নিয়ে আসব। চলুন প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবারের শনির রাতের ১৯তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও ফিরে এলাম আমাদের শনির রাতের ১৯তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে একজন রেমিটেন্স শ্রোতা ভাই দিয়েছেন। বর্তমানে উনি কুয়েত হয়েছেন। ওনার নাম মোহাম্মদ রাজীব রাফসান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাই উপজেলার শাহরাইল ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে। উনি মূলত ওনার এক সাথী অর্থাৎ বন্ধুর কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি ঘটেছিল ওনার সেই বন্ধুর নানার ছোট ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে বিল্লাল। আমরা বিল্লাল নানা বলে সম্বোধন করব। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের লাউহাটি নামক গ্রামে। ঘটনাটি যখন শুরু হয় তখন সময়কাল ৭৬ কি ৭৭ সাল হবে। তখন এই বিল্লাল নানা উনি ১৬ কি ১৭ বছর বয়সে পদার্পণ করেছেন। বয়স সন্ধিকাল। ৮-১০টা স্বাভাবিক মানুষের মতোই উনিও বেশ দুরন্ত ছিলেন। গ্রামের ছেলে, দেখতেও সুদর্শন ছিলেন, তবে ভদ্র ছিলেন। দুরন্ত থাকা মানে এই না যে অতিমাত্রায় দুষ্টু হবে। উনি বেশ ভদ্র মানুষ ছিলেন, তবে দৌড়ঝাঁপ করতেন, খেলাধুলা করতেন, বন্ধুদের সাথে গল্পগুজব করতেন, সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করেই তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা। তার বন্ধুবান্ধবও সেই পরিবর্তনটা বুঝতে পেরেছিল। পরিবারের সদস্যরা দেখে সে খাওয়া দাওয়া একদমই করে না বলতে হবে, খুব কম খায়। পরিবার থেকে যদি জোর করা হয়, জোর করে ঘাড় ধরে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করা হয়, তখন একটু খায়। এছাড়া সে খাবারের কথাই বলে না, মনে হচ্ছে তার কোনো ক্ষুধাই লাগে না। আর সে হঠাৎ করে কথা বলা খুব কমিয়ে দেয়। কারো সাথে তেমন একটা কথা বলে না, বন্ধুদের সাথেও খেলতে যায় না, সারা দিন ঘরে বসে থাকে, বিড়বিড় করে কি যেন বলে। পরিবারের সদস্যরা মনে করেছিল যে বয়ঃসন্ধিকাল, এই কারণেই হয়তোবা কিছু পরিবর্তন তার মধ্যে দেখা যাচ্ছে। শুরুর দিকে পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করেনি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে বিল্লালের চেহারা বা শরীরের অবস্থা কিন্তু স্বাভাবিক ছিল, এটাতে কোনো পরিবর্তন দেখা যায়নি। একবার কি হয় যে এই বিল্লালের কয়েকজন বন্ধু এই বিল্লালের বাড়িতে আসে। এসে বলে, বিল্লাল চল, এই যে পাশের গ্রামে যাত্রাপালা হবে আজকে রাত্রে, ওখানে যাই। এখন পরিবারের যারা সদস্য তারা দেখল যে বিল্লাল কারো সাথে এখন মিশতে চায় না, কথা বলে না। যদি ওখানে যায় একটু ভালো লাগে তো যাক না। তাই বিল্লাল নানা ও বন্ধুদের সাথে গিয়েছে যাত্রাপালাতে। তো যাত্রাপালায় দেখা যাচ্ছে যে সারাক্ষণ যে অভিনয় হয় তা না, কিন্তু যাত্রাপালার মাঝে মাঝে কিন্তু ওই যাত্রার সাথে সঙ্গতিপূর্ণ কিছু গানও হয়। এরকম গান যখন শুরু হয়েছে যাত্রাতে, তো গান যখন হয় তখন কিন্তু বাঁশি বাজায়, ঢোল, তবলা, হারমোনিয়াম এগুলো কিন্তু বাজায়। তো এরকম যখন একটা গান চলছিল যাত্রাপালাতে, হঠাৎ করে বিল্লাল নানার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে বিল্লাল নানা উঠে দাঁড়িয়ে, উনি সামনের দিকে ছিলেন, তো উঠে দাঁড়িয়ে উনি জোরে জোরে হাতের তালি দেওয়া শুরু করেন। ওনার তালির শব্দ এতটাই জোরে ছিল যে যে বাদ্যযন্ত্রগুলো বাজছিল মনে হচ্ছে এই তালির কাছে বাদ্যযন্ত্রের শব্দটা কিছুই না, তালির শব্দটাই বেশি জোরে শোনা যাচ্ছে। তো কিছুক্ষণ তালি দেওয়ার সাথে সাথে যারা গান গাচ্ছিল এবং যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারা থেমে যায় যে কিরে, কি শুরু হইল এটা, আমরা তো ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। তখন আবার হঠাৎ করে বিল্লাল নানা উনি মাটিতে বসে পড়েন। বসে 2 হাত দিয়ে ওনার যেই থাই মানে রান রয়েছে, এই রানের উপর থাপড়াতে শুরু করেন। সেটার শব্দ খুবই মারাত্মক হতে থাকে। এরপর উনি কি করেন, 2 হাত দিয়ে মাটির উপরে এত জোরে আঘাত করছিলেন, এমন শব্দ হচ্ছিল, গম গম করে শব্দ হচ্ছিল যে মাটি মনে হয় কাঁপছে। আর ওনার হাত দিয়ে যখন মাটির উপর আঘাত করছেন, তখন অন্যরা বলছে যে এই ওরে কেউ থামাও, না হলে তো ওর হাত তো ফেটে রক্তারক্তি হয়ে যাবে। ওই সময় মানুষজন মিলে কোনোভাবেই তাকে থামাতে পারছে না। মাটির উপর এভাবে ক্রমাগত আঘাত করেই যাচ্ছে, এমনভাবে আঘাত করছে যে ওইখান থেকে ধুলো উড়ে চারদিকে একদম ধুলোময় হয়ে গেছে, তা উনি থামছেন না।
হঠাৎ করে শান্তশিষ্ট একটা ছেলে এরকম আচরণ করছে। যাত্রা ওখানে থামিয়ে দেওয়া হয়। তখন 10-12 জন লোক মিলে জোর করে তাকে চেপে ওখানে থামানো হয়। তারপর তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। তো যাত্রাপালার যারা ছিলেন, তারপর যারা দর্শক যারা আসছে, সবাই তবাক হয়ে যায়। কি ব্যাপার, বিল্লাল হঠাৎ করে এরকম শুরু? যাত্রাপালার লোকজন চিন্তা করছে, কি এই ছেলেটা হঠাৎ করে এরকম আচরণ করলো? এটা তো স্বাভাবিক কিছু না। উপস্থিত বেশ কিছু লোকজন বলেছে যে ওর অন্য কোনো সমস্যা আছে, ওর উপর সমস্যা হয়েছে, ওর পরিবারকে বলো যে ভালো কোনো হুজুর কবিরাজ যেন দেখায়। তো ওই রাত্রে যখন তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়, অনেক কষ্টে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর পরিবারের সদস্যদেরকে যখন জানানো হয়, তখন তারা খুব চিন্তিত হয়ে পড়ে। না, তো এটা তো কোনো বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণে এটা হওয়ার কথা না। সে যেভাবে হাতে তালি দিয়েছে, হাতে তালির শব্দ এত জোরে কিন্তু হয় না। উপস্থিত সবাইকেই কিন্তু একথা বলেছিল যে বাদ্যযন্ত্রের শব্দটা ছাপিয়ে গিয়েছিল তার হাতে তালি। একজন হাতে তালি দিচ্ছে, তাই এত শব্দ হবে। পরিবারের সদস্যরা তখন বিষয়টা প্যারানর্মাল ব্যাপার হিসাবে বুঝতে পারেন। এরপর থেকে ওনারা হুজুর কবিরাজ দেখানো শুরু করেন। একজন কবিরাজ আসে, আসার পর এই বিল্লাল নানার উপরে জিন হাজির করেন। দেখা যায় তার উপরে একটানা 5টা জিন হাজির হয়েছে। কখনো বিল্লালের গলা থেকে একদম মেয়েলি কণ্ঠে কথা বলছে, আবার কখনো পুরুষালী কণ্ঠে কথা বলছে। আর মেয়েলি কণ্ঠ 3 রকম, পুরুষালী কণ্ঠ 2টা শোনা যাচ্ছে, 2টা আবার 2 রকম। তার মানে 5টা আলাদা আলাদা এন্টিটি তার শরীরে প্রবেশ করেছে। কবিরাজ যখন জিজ্ঞেস করে তোমরা কারা, তখন প্রথমে ওই মেয়েলি কণ্ঠ 3টা উত্তর দেয় যে আমরা 3 বোন 2 ভাই, আমরা সবাই মিলে এই বিল্লাল ছেলেটাকে পছন্দ করেছি। বিশেষ করে আমরা 3 বোনই এই একটা ছেলেকে পছন্দ করেছি, তো ওকে আমরা নিয়ে যাব, আটকাতে পারবা না তোমরা। তখন কবিরাজ জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে পছন্দ করার কারণ কি? বলে আমাদেরকে দেখে, মানে ওকে দেখে ভালো লাগছে। ভালো লাগছে মানে ভালো লাগছে এমন না যে ও এমন কোনো কাজ করছে যার কারণে আমরা ওর উপর ক্ষিপ্ত হয়ে ওর উপর আচরণ করছে, বিষয়টা এরকম না। ওর চলাফেরা দেখে আমাদের ভালো লাগছে, আমরা আসছি। আর আমাদের 2 ভাইও বিষয়টা মেনে নিছে, সুতরাং আমরা 3 বোনই ওকে পছন্দ করি। এই তো একটা সমস্যা, একজন যদি পছন্দ করো তাও তো হতো, এখন 3 বোন এই বিল্লালকে পছন্দ করে। তো কবিরাজ উনি টুকটাক ঝাড়ফুঁক করে দেন, উনার যে কাজ সেটা করে দেন, কিন্তু এই জিনগুলো বলে কোনো লাভ হবে না, এটা করে কোনো লাভ নাই, ওকে আমাদের ইচ্ছা অনুযায়ী চালাবো। তো এরপরে কেটে যায় আরও কিছুদিন, আরও কিছু হুজুর কবিরাজ দেখানো হয়, লাভ হয় না, ওই একই কথা। কখনো কখনো জিনগুলোকে হাজির করা যায়, কখনো কখনো করা যায় না। ওরা এসে একই কথাই বলে। ওদেরকে বন্দি করার ভয় দেখানো হলেও ওরা ওটারে থোড়াই কেয়ার করে, মানে কোনো পাত্তাই দেয় না। এমন এমন কথা বলে সে হুজুর কবিরাজও ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত একজন ভালো হুজুর এনে যখন ওই জিনগুলোকে হাজির করা হয়, তখন জিনগুলোকে বলা হয় যে তোমাদের কারণে ওর জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে, একটা তরুণ ছেলে, তার জীবনটাকে তোমরা এভাবে শেষ করে দিচ্ছ, এটা তো হতে পারে না। তখন ওই জিনেরা বলে ঠিক আছে, ওকে আমরা বিয়ে করার অনুমতি দিলাম, কিন্তু ওর স্ত্রীর সাথে কখনোই থাকতে পারবে না একসাথে। ও বিয়ে করবে, ওর স্ত্রী হবে, কিন্তু স্ত্রীর সাথে এক ঘরে কখনো ঘুমাতে পারবে না, এটা বলে ওরা চলে যায়। এরপরে মেয়ে দেখা শুরু হয়, বিয়ের দিন তারিখও ঠিক হয়। যখন বিয়ে হয়, বাসর ঘরে যখন হাজব্যান্ড ওয়াইফ ঘরে ঢুকেছে, সাথে সাথে নাকি এই বিল্লালের মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা যায়। উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লাফালাফি শুরু করেন। তো নতুন বউ এটা দেখে তো ভয় পেয়ে গেছে, যারে এটা কি। তখন নতুন বউ অন্য ঘরে গিয়ে, মানে তার শাশুড়ির সাথে ঘুমিয়েছিল, যেটা তার বাসর রাত, সেই বাসর রাতে শাশুড়ির পাশে গিয়ে সে ঘুমিয়েছে, আর এই বিল্লাল একা একা ঘরে ঘুমিয়েছে। এখন এভাবে দিন যাচ্ছে, এদিকে ছেলের এই অবস্থা। মেয়ের শ্বশুরবাড়ি থেকে, বিশেষ করে মেয়ের যে বাড়ি, মেয়ের বাড়ি থেকে বলছে যে এই জিনে ধরা ছেলেকে আমরা মানে তার সাথে আমরা মেয়ে বিয়ে দিলাম। তো মেয়েটাকে বলছে যে আমরা এটা রাখতে চাই না, মানে সম্পর্ক রাখতে চাই না। কিন্তু মেয়ে বলে যে না, বিয়ে হয়ে গেছে, আমি আর যাব না, সে যেমনই হোক আমার স্বামী, আমি যাব না। মেয়েটাকে কিন্তু আর তার পরিবারের সদস্যরা এই বিল্লাল নানার কাছ থেকে নিয়ে যেতে পারেন নাই। এভাবে দিন যাচ্ছিল। কখনোই এই বিল্লাল নানা আর এই নানি ওনারা এক রুমে থাকতে পারতেন না। এর ভিতরে কিন্তু চিকিৎসা চলছিল, মাঝে বেশ কিছুদিন সমস্যা বন্ধ ছিল, মানে স্বাভাবিক ছিল। তখন ওনারা স্বাভাবিকভাবেই ঘর সংসার করেছেন, তবে সেটা বেশি দিনের জন্য নয়। এরপর ওনাদের একটি সন্তান হয়, আবার সমস্যা শুরু হয়ে যায়। তো বিল্লাল নানার সাথে যদি ওই নানি কখনো এক রুমে ঘুমাতেনও, বিল্লাল নানা খাটের একপাশে কাত হয়ে শুয়ে থাকতেন আর বিড়বিড় করে কি যেন কথা বলতেন। নানির দিকে ঘুরেও তাকাতেন না, যখন সমস্যা শুরু হতো আর
আর কি। তো দীর্ঘ এই বৈবাহিক জীবনে প্রচুর ট্রিটমেন্ট করে মাঝে যখন বেশ কিছুদিন সমস্যা বন্ধ থাকে, তো এইভাবে ওনাদের 2টি সন্তান হয়েছে ওনাদের ঘরে। 2টি সন্তান যখন হয়ে গেছে, এরপরে যে সমস্যা শুরু হয়েছে, এই সমস্যার আর সমাধান হয়নি। বিল্লাল নানা এখনও একই রকমভাবেই আছেন। এখনও বিল্লাল নানা বিড়বিড় করে কার সাথে কথা বলেন। এখন ওনার বয়স হয়ে গেছে, আর এই যে নানি, বিল্লাল নানার সাথে যার বিয়ে হয়েছিল, উনি কিন্তু সারা জীবনেও বিল্লাল নানাকে ছেড়ে যান নাই। এখনও নানি বিল্লাল নানাকে আগলে ধরে রেখেছেন। এত সমস্যার পরেও উনারা নাকি এখন একই রুমে ঘুমান। তবে বিল্লাল নানা আগের মতোই বিছানার একপাশে শুয়ে থাকেন আর বিড়বিড় করে কি যেন বলেন। এভাবেই চলছে। নানি তার জীবনের বড় একটা অংশ এই বিল্লাল নানার সাথে এভাবেই কাটিয়ে দিয়েছেন, এই সমস্যার ভিতরেই কাটিয়ে দিয়েছেন। উনি আর কখনোই দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করেননি, এভাবেই আছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনারা শুনলেন। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে নানি, বিল্লাল নানার স্ত্রী, উনাকে আসলেই স্যালুট জানাতে হয়। কেননা বিয়ের রাতেই উনি বুঝতে পেরেছেন কি মারাত্মক সমস্যা, জীবনে কত বড় একটা ধাক্কা উনি খেয়েছেন। এর পরেও দীর্ঘ এই বৈবাহিক জীবনে উনার কোনো অভিযোগ নাই। উনি এভাবেই বিল্লাল নানার সাথে জীবনটা পার করে দিচ্ছেন। দুজনেই বার্ধক্যে উপনীত হয়েছেন, কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেছে বিল্লাল নানার সাথে। আর শুরুর যে ঘটনাটি, এটি তো আসলে খুব বেশি দিন হয় নাই, 15 বছর ধরে চলছে। 8-10 বছর বয়সে শুরু হয়েছে সেই রুবেল ভাইয়ের স্ত্রীর চাচাতো বোনের সাথে। এখনও তার চাচাতো বোনের বয়স আপনারা বুঝতে পারছেন কত। এখনও কিন্তু তার একটা দীর্ঘ জীবন পড়ে আছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, তবে এতটুকু বলি যে আল্লাহ তাআলা তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসার তৌফিক দান করুন। তাদের জন্য যেটা কল্যাণকর, দুনিয়া আখেরাতের জন্য যেটা কল্যাণকর, আল্লাহ সেটাই করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারে শনির রাতের 19তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগত জানাচ্ছি শনির রাতের 19তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সজীব শেখ। উনার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি উনার বন্ধুর নানির কাছ থেকে শুনেছেন। বন্ধুর নানির বয়স বর্তমানে 85+ হবে। তো ঘটনাটি যখন ঘটে, বিশেষ করে সূত্রপাত হয়, তখন মোটামুটি মুক্তিযুদ্ধের পর হবে। নানির বয়স তখন 24+ আর কি। তো ওইখানে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের পাশে একটি মসজিদ ছিল। মসজিদটা পরিত্যক্ত, ওইখানে এখন আর তেমন কিছু নাই। তবে মসজিদ সংলগ্ন বিস্তীর্ণ জায়গার বিভিন্ন জায়গাতে মুক্তিযুদ্ধ চলাকালীন অসংখ্য মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করে কোনো ধরনের জানাজা ছাড়াই পুঁতে রাখা হয়েছে। এমনও হয়েছে যে জ্যান্ত অবস্থাতেও নাকি পুঁতে রাখা হয়েছে। কখনো কখনো নাকি যদি স্বীকারোক্তি আদায় করতে ব্যর্থ হতো তারা, তখন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জীবিত পুড়িয়ে মারত, তারপর সেই ডেড বডি মাটিতে পুঁতে রাখত। তো এরকম বেশ কিছু মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনাগুলো এই কারণে বললাম, যাতে করে এই যেই ঘটনার মূল অংশ, এটা কেন হয়েছে ওই জায়গাগুলোতে, তাহলে সেটার প্রেক্ষাপটটা বুঝতে পারবো। তো মুক্তিযুদ্ধের পর তখন তো আর ওই মসজিদটা পরিত্যক্ত ছিল না, তখন তো ঠিকঠাকই ছিল। তো এই যে নানি, ওনার বাবা, উনি ওই মসজিদে নামাজ পড়তেন এবং পুকুর পাড় দিয়ে আবার বাড়িতে ফেরত আসতেন। উনি এমনি একদিন মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে ফেরত আসতেন। তখন তো মানুষজন এরকম ছিল না, মসজিদটাও একদম ছোট ছিল। হাতে গোনা কয়েকজন নামাজ পড়তে আসতো, রেজার মতো বাড়িতে চলে যেত। আবার এশার নামাজের সময় আসতো, উনিও নামাজ আদায় করে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তো উনি যখন ওই পুকুরের পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে তার পেছনে ধর্মর করে একটা শব্দ হলো। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন আস্ত একটা গাছের কাঁচা ডাল, বেশ মোটা একটা ডাল পেছনে ভেঙে পড়েছে। উনার হাতে একটা হারিকেন ছিল। বিশেষ করে উনি মাগরিবের নামাজ পড়তে আসার সময় একটা হারিকেন জ্বালিয়ে এসেছিলেন, আবার হারিকেনটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তো ওই আলোতে উনি সেটা দেখতে পেলেন। ওই সময় কিন্তু কোনো বাতাস হচ্ছিল না। কোনো বাতাস ছাড়াই এত মোটা একটা কাঁচা ডাল ভেঙে পড়ল, এটার আসলে কারণ কি হতে পারে? উনি তো রেগুলার এদিক দিয়ে আসা যাওয়া করেন, কই তেমন তো কোনো কিছু এর আগে হয়নি। উনি বিষয়টা আসলে স্বাভাবিকভাবেই মনে করেছেন, চিন্তা করেন এটা হতেই তো পারে। আবার বাড়ির দিকে যখন হাঁটা শুরু করবেন, হঠাৎ করে একটা মায়াবী কণ্ঠের কান্নার আওয়াজ উনার কানে ভেসে আসে। তো এই আওয়াজটা পাওয়ার সাথে সাথে উনি আর আসলে দেরি করেন নাই। কি, কোথায় কি হচ্ছে, আওয়াজ হচ্ছে, কে কান্নাকাটি করছে, এইটা না দেখে উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরেই উনার অনেক জ্বর শুরু হয়ে যায়। রাতের বেলায় উনার রক্ত বমি হয়। সকালবেলা উনাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তারি ওষুধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না।
অনেক খোঁজাখুঁজি করার পর একজন কবিরাজকে পাওয়া যায়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন কবিরাজ উনি উনার সাথে থাকা জিনদের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করেন, এবং যেই তথ্য সংগ্রহ করেন সেটা বেশ অদ্ভুত। উনি নাকি মাগরিবের নামাজ আদায় করে যখন ওই দিকটা দিয়ে যাচ্ছিলেন তখন একটি নবজাতক জিনের বাচ্চাকে উনি পায়ে পিষে হত্যা করেছেন, আর যে কান্নার আওয়াজটা পাওয়া গিয়েছিল সেটা নাকি ওই বাচ্চা জিনের মায়ের কান্নার আওয়াজ ছিল। মূলত ওই জিনটা সে বদলা নেবে। আর এই জায়গার আশেপাশে অসংখ্য মানুষকে তো আসলে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তাই এই জায়গার আশেপাশে অনেক দুষ্টু জিনেরও আনাগোনা রয়েছে। এই জিনটা দুষ্টু হলেও বা এখানে থাকা জিনগুলো দুষ্টু হলেও মানুষকে যে সব সময় বিরক্ত করে বিষয়টা এরকম না। যেহেতু এই জিনটার সন্তানকে হত্যা করা হয়েছে, এই কারণে এই জিনটা এতটাই ক্ষিপ্ত হয়েছে যে কোনোভাবেই এই নানির বাবাকে মেরে ফেলবে। এখন তাকে বাঁচানোর উপায় কি? সে তো হারিকেন নিয়ে মাগরিবের নামাজ পড়ে বাসার দিকে আসে, প্রতিদিনই তো এভাবেই আসে। এখন অদৃশ্যভাবে কে কোথায় আছে এটা দেখে তো আসলে আমরা বিশেষ করে মানুষ পথ চলতে পারবো না, এটা সম্ভব নয়। তাহলে এই যে বিপদটা চলে আসছে হঠাৎ করে ঘাড়ের উপরে, এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি? তখন কবিরাজ কিছু রুকিয়া করে দেন এবং বলেন যে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে, তবে কোনোভাবেই মাগরিবের আজানের পর এই নানির বাবা যেন বাড়ির বাইরে বের না হন। মাগরিবের নামাজ এবং এশার নামাজ উনি বাড়িতেই পড়বেন, এমনকি ফজরের সময় যদি অন্ধকারাচ্ছন্ন থাকে তখনও যেন উনি বাসা থেকে না বের হন। আর ওই বাড়িতে ৩২ দিন টানা ৩২ দিন কোনো ধরনের মাছ মাংস রান্না করা যাবে না, ওনারা নিরামিষ খাবেন। তো এই পরামর্শ ওই কবিরাজ দিয়েছিলেন। এরপর নানি তার বাবাকে নিয়ে বাড়িতে চলে আসেন। তখন কিন্তু নানির বিয়ে হয়েছে, তো নানি তার নিজের বাবার বাড়িতেই থাকতেন। কারণ হচ্ছে নানির হাজব্যান্ড মানে নানা উনি একটি সরকারি চাকরি করতেন, এই কারণে উনি সবসময় বাড়িতে আসতে পারতেন না। সাধারণত দেখা যেত যে ছুটির দিনগুলোতে উনি আসতেন, বা অন্যান্য দিনেও মাঝে মাঝে উনি আসতেন। পরের দিন যদি অফিসে কাজ না থাকে বা কখনো কখনো উনি ছুটি নিতেন, অফিসে জরুরি কোনো কাজ না থাকলে পরের দিন ছুটি নিয়ে উনি বাড়িতে আসতেন। এরকমই একদিন উনি বাড়িতে ফিরছিলেন, যেহেতু ওনার স্ত্রী মানে নানি তার বাবার বাড়িতে ছিল। রাত আনুমানিক তখন 10টা কি 10:30 বাজে। উনি ওই পুকুরের পাশ দিয়ে আসছেন, কারণ পথ ওইটাই ছিল। উনি যখন আসলেন হঠাৎ করে এই নানির হাজব্যান্ড মানে নানা শুনতে পান একটি ভয়ঙ্কর কণ্ঠ, একটি নারী কণ্ঠ, খুব কর্কশ কণ্ঠ, বলছে তোর বউয়ের বাবাকে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারবি না। হঠাৎ করে এরকম একটা কথা শুনে নানা তো খুব ভয় পেয়ে যান। কিরে, এটা কে বলে? উনি কিন্তু ওরকম সাহসী মানুষ ছিলেন না। হঠাৎ করে এরকম কণ্ঠ শোনার সাথে সাথে তো ভয় তো পেয়েছেনই, উনি এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়ি তো কাছাকাছিই ছিল। তো এসে যখন নানিকে বলেছেন যে আমি তো এরকম একটা কথা শুনলাম, এখন কি হবে? তোমার বাবাকে নাকি বাঁচানো যাবে না। যখনই একথাটা শুনেছে সাথে সাথে নাকি তার আচরণ পরিবর্তন হয়ে যায়। প্রচণ্ড জোরে চিৎকার শুরু করছেন। এমন চিৎকার মানে কি বলবো, মানে আশেপাশের লোকজন দূর দূরান্তে, মানে গ্রামে তো তখন বেশ দূরে দূরে ঘরবাড়ি ছিল, ওই দূর দূরান্তের লোকজনও তার চিৎকার শুনে বুঝতে পেরেছিলেন যে এই যে নানির বাবা চিৎকার করছে। আর উনি শুধু চিৎকারই করছেন, কিন্তু কোনো কথা বলতে পারছে না। ওনার কথা বলা বন্ধ হয়ে যায়। পরের দিন থেকে ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এরপর ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ এবার যা বলেন তা শুনে পরিবারের সদস্য যারা ছিলেন তারা সবাই খুব হতাশ হয়ে যান। কবিরাজ বলেন যে উনি যেই রুকিয়া করেছিলেন, যেই ব্যবস্থা দিয়েছিলেন, এটা ওই জিনটা মানে যেই জিনের বাচ্চাকে হত্যা করা হয়েছে ওই জিনটা সেটা নষ্ট করে ফেলেছে, মানে কেটে ফেলেছে, যার কারণে আবার এই সমস্যাটা শুরু হয়েছে। আর এবার কোনোভাবেই এই নানির বাবাকে বাঁচানো সম্ভব নয়, এটা কবিরাজ বলে দেন। আসলে এরকমটা শোনার সাথে সাথে পরিবার সদস্যদের মন মানসিকতা কেমন হতে পারে প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। কবিরাজ বলে দেন যদি আরও ভালো কোনো লোককে পান তাকে দেখাতে পারেন, যদি তিনি সমস্যার সমাধান করতে পারেন। তো কবিরাজের বাড়ি থেকে ওনারা চলে আসেন হতাশ হয়ে, চিন্তা করেন দেখি আরও ভালো কোনো বড় হুজুর পাওয়া যায় কিনা। তো ওই রাত্রে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছেন। নানির হাজব্যান্ডও কিন্তু তখন ছিলেন, উনি অফিসে আর যান নাই ওই দিন, কারণ তার শ্বশুরকে নিয়ে উনি ওই কবিরাজের কাছে গিয়েছিলেন। নানিও গিয়েছিলেন সাথে। তো ওই রাত্রে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাত 2-3টে বাজে হঠাৎ বিকট এক আওয়াজ শোনা যায়। আওয়াজটা ঘরের বাইরে থেকে এসেছিল। তো এই আওয়াজে তো সকলের ঘুম ভেঙে যায়। ধর্মর করে উঠে বসেন যে কি হয়েছে কি হয়েছে। দ্রুত নানি তার বাবার রুমে যান। বাবার রুমে যাওয়ার সাথে সাথে যেটা দেখেন সেটা দেখার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখেন যে নানির বাবার নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে আর উনি মারা গেছেন। ভয়ঙ্কর এই আওয়াজটা কোথা থেকে হয়েছে এটা বুঝতে পারেননি, তবে এই আওয়াজ যে স্বাভাবিক কোনো আওয়াজ ছিল না এটা বুঝতে পেরেছেন। নিঃসন্দেহে সেই জিনটাই নানির বাবাকে হত্যা করেছে।
তো এটা তো গেল এই একটা ঘটনা, নানির বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আমরা আসি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, যে সজীব ভাই, উনি যে এই বিষয়টা প্রত্যক্ষ করেছেন সেটাই আসি। তো সাল 2024, ওনার 4 বন্ধু সজীব, রাজু, শাওন এবং রিফাত, এই 4 জন রাত 9টা বাজে এরকম একটা সময় ওই পুকুরের পাশ দিয়ে বাড়িতে ফেরত আসছিলেন। তো ওনারা দেখতে পান যে পুকুরের মাঝখানে মনে হচ্ছে কেউ একজন সাঁতার কাটছে। ওনারা ওইদিকে তাকিয়েছেন, অন্ধকারে বলতে তখন চাঁদের আলো যতটুকু পুকুরের পানিতে পড়েছিল মোটামুটি বোঝা যাচ্ছিল। তখন মনে হচ্ছে কোনো একটা মেয়ে সাঁতার কাটছে, আর ওনাদের দেখার সাথে সাথে বলছে, এই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওনার 4 বন্ধুই কিন্তু সেটা শুনতে পেয়েছেন। ওনারা বলছেন যে আচ্ছা, এই মেয়েটা এতক্ষণ কোনো কথা বলল না, ও যদি সত্যি পুকুরের পানির মধ্যে পড়ে গিয়ে থাকে তাহলে তো শুরু থেকে চিৎকার করত, হঠাৎ করে কেন চিৎকার করছে? নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না, যেহেতু এই জায়গার আশেপাশে মাঝে মাঝে কিছু মানুষ টুকটাক ভয় পেয়েছে, নিশ্চয়ই এটা স্বাভাবিক কিছু না। তো এইটা যখন ওনারা বুঝতে পেরেছেন যে এটা স্বাভাবিক কিছু না, তাড়াতাড়ি ভাগ এখান থেকে। ওনারা 4 জন যে যেদিকে পেরেছেন দৌড় দিয়েছেন। তো একটা পর্যায়ে 3 জন এসে এক জায়গায় মিলিত হয়েছেন, কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার নাম হচ্ছে শাওন। তাকে পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজি করেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। আবার খুঁজতে খুঁজতে ওই পুকুরের দিকে সাহস করে আসেন 3 জন একসাথে। এইবার দেখেন ওই পুকুরের ঠিক মাঝামাঝি পানির উপরে দাঁড়িয়ে একটি মেয়ে, চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছে না, একটি মায়াবী সুরে কান্নাকাটি করছে, মায়াবী কণ্ঠে কান্নাকাটি করছে। এক ধরনের কান্না থাকে না, যে ওই কান্না শুনে মানুষ এগিয়ে যায়, যে কি হয়েছে, কেন কান্নাকাটি করছো, ওই রকম এগিয়ে যাওয়ার মতো একটা শব্দ, যেই শব্দে যে কেউ মোহিত হয়ে তার প্রতি দরদ নিয়ে মানুষ এগিয়ে যাবে। কিন্তু এই অবয়বটা তো পানির উপরে দাঁড়িয়েছিল। তো ওনারা 3 জন দেখে ভয় পেয়ে গেছেন, আবার ওনারা এলোপাথারি দৌড় দিয়েছেন। এবার কিন্তু যে যার বাড়িতে চলে আসেন। তো পরের দিন জানতে পারেন যে শাওনের সাথে কি হয়েছিল। তো শাওন তো দৌড় দিয়েছে, তো দৌড় দেওয়ার সময় হঠাৎ করে একজন লোক বলছে, এদিকে আয়। তো উনি আবার ওদিকটাতে গেছেন, মানে শাওন গেছেন ওদিকে। তো ওই লোকটাকে দেখে শাওনের কাছে মনে হয়েছে তার বয়স 60 কি 70 হবে। তো কিছু না হয়ে বলছেন যে কাকা আমাকে ডাকলেন কেন? ওই লোকটাকে কিন্তু শাওন চেনে না, রাতের বেলা ডাকছে। ডাকার পর ওই লোকটা বলছে, এই এখান থেকে এক্ষুনি ভাগ, নাইলে কিন্তু বাঁচবি না। শাওন বলছে যে আপনি বলতেছেন যে বাঁচবো না, আমাদের এলাকা, আর আমাদের সাথে তো কারো শত্রুতা নাই, কারোর সাথে তো মারামারিও করি নাই, কে আমাদেরকে এখন মারবে? কি বলেন না বলেন, ধুর, মজা করেন নাকি? তো যখন কথা বলছে, ওই লোকটা নাকি ঠাস করে শাওনের গালে একটা চর মেরে দিয়েছে। আর চর যখন মেরেছে তখন শাওন ওই লোকটার হাত এবং পায়ের দিকে খেয়াল করছে। প্রথমে হাতের দিকে খেয়াল করেছে, তারপর পায়ের দিকে খেয়াল করেছে। দেখে যে তার হাতটা হাঁসের পায়ের মতো, মানে হাঁসের যে পা, হাঁসের পাটা কেমন হয় আপনারা দেখেছেন, যেহেতু হাঁস পানিতে সাঁতার কাটে, হাঁসের পা আর মুরগির পা কিন্তু একরকম না। হাঁসের যে নখগুলো, এই নখগুলো ফাঁকা ফাঁকা থাকলেও মাঝখানে একটা পর্দার মতো রয়েছে। তার হাতের আঙুল 5টা রয়েছে, কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটা আঙুলের সাথে পর্দা দ্বারা সংযুক্ত রয়েছে আঙুলগুলো। তখন পায়ের দিকে তাকায়, দেখে পাটাও একই রকম, তবে পায়ের নখগুলো বেশ বড়। তখন যখন ওই লোকটার চেহারার দিকে তাকিয়েছে, তখন দেখা যাচ্ছে ওই লোকটার মুখ দিয়ে রক্ত পড়ছে। এরপর উনি দিয়েছেন দৌড়। তো যেখানে রেল লাইন রয়েছে, গোয়ালন্দ যে রেল লাইন রয়েছে, ওই রেল লাইন পর্যন্ত চলে আসেন। এরপর ওনার কিছু মনে নাই, এরপর ওনার সেন্স আর ছিল না। লোকজন ওদিক দিয়ে হাঁটার সময় তাকে ওই রাতের বেলায় পায়। এরপর তাকে বাড়িতে নিয়ে আসে। পরের দিন শাওনের কাছ থেকে এই তথ্যগুলো জানতে পারে। মূলত ওই যে পুকুর, ওই পুকুরের পাশে কিছু কিছু ঘটনা ঘটে। সবসময় যে ঘটে বিষয়টা এরকম না, তবে এই যে নানির বাবার সাথে যেটা ঘটেছিল, এটা আসলেই মর্মান্তিক। কারণ একটা মানুষ হেঁটে আসবে, তখন এই ধরনের একটা মুসিবত যদি কারোর ওপর চলে আসে, তাহলে তো আসলেই সমস্যা। তো এরকমই একটা ব্যাপার কিন্তু আমরা এর আগেও বলেছিলাম। এটা শুধু আমি বলেছি বিষয়টা এরকম না, অনেক আলেমরাও কিন্তু এই বিষয়ে বলেছিলেন যে সৌদি আরবের, যদি আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বের একজন বিশাল ব্যক্তিত্ব, একজন ভালো আলেম, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহ। তো উনি একটা রোগী দেখতে গিয়েছিলেন, যে রোগীটা জিন দ্বারা আক্রান্ত ছিল। তো উনি দেখলেন যে ওই রোগীর মধ্যে জিন বসবাস করছে, মানে আছে, তখনও আছে। তখন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহ যখন প্রশ্ন করলেন যে তুমি এই লোকটাকে কেন কষ্ট দিচ্ছ, তখন এই জিন ভেতর থেকে উত্তর দেয়, এই লোকটা নাকি তার সন্তানকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? সে নাকি বেসিনে গরম পানি ঢেলে দিয়েছে। তখন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহ বলেন যে বেসিনে গরম পানি ঢেলে দিয়েছে, তাতে তোমার সন্তান মারা গেল কিভাবে? আর তোমরা কেন ওইখানে থাকবা? তো বেসিনে তো মানুষ ঠান্ডা পানি গরম পানি ঢালবেই। তখন ওই জিন বলেছিল যে এটা আমাদের থাকার জায়গা, ওই লোকটা যদি বিসমিল্লাহ বলে ঢালতো তাহলে কিন্তু আমরা ওখানে থাকতে পারতাম না, বা আমরা ওখান থেকে চলে যেতাম। সে কিন্তু এই কাজটা করেনি, এই জন্যই তাকে আক্রমণ করেছে।
প্রিয় লিসেনার্স, এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় শিক্ষা পাই, বেসিনে বা এমন কোনো জায়গায় যদি আমরা গরম পানি ঢালি, সেক্ষেত্রে অবশ্যই জোরে করে বিসমিল্লাহ বলবো, বা অন্তত এমন শব্দ করে বলবো যে আমাদের নিজের কানে যেন সেই শব্দটা আসে। তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর রাতের বেলা একা একা হাঁটার ক্ষেত্রে যে আমরা একসাথে কয়েকজন হাঁটছি, তখন কিন্তু কথা বলতে বলতে হাঁটছি, কিন্তু একা একা যখন হাঁটবো তখন কিন্তু জিকির আজকার করতে হবে। এই জন্য কিন্তু জিকির আজকারের একটা বিশেষ গুরুত্ব দেয়া রয়েছে। যখন একা থাকবে জিকির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে কিন্তু অনেক ধরনের জিকির রয়েছে। এই জিকিরগুলো যদি আমরা মৃদু শব্দ করেও রাতের বেলা হেঁটে আসার সময় আমরা করি, তাহলে কিন্তু এই যে প্যারানর্মাল এন্টিটিগুলো তারা যদি পথে বসেও থাকে বা কোনো জায়গায় থাকে, তাহলে কিন্তু এরা সরে যাবে। আল্লাহ চাহেন তো আমরা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমল যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে এই ধরনের বিপদ আপদ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ।